হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা WBH টেস্ট পেপারের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে নিচের গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কোনটির ক্ষতিকারক প্রভাব সবচেয়ে বেশি। তো দেখো, গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কিন্তু প্রায় 50% মতো ক্ষতিকারক প্রভাব কোথা থেকে এসে থাকে না CO2 থেকে এসে থাকে। পরের প্রশ্ন ছিল যে বয়েলের সূত্রে পিভি ভার্সেস ভি এই লেখচিত্রটা কিরকম হয়। তো আশা করি তোমাদের সকলেরই মনে আছে যে পিভি ভার্সেস পি কার্ভটা কিরকম হয় না। এদিকে যদি আমার পিভি হয় আর এদিকে যদি ভি হয়, তাহলে পিভি ভার্সেস ভি কার্ভটা আমার কি হয়ে থাকে, একটা স্ট্রেট লাইন হয়ে থাকে। তাহলে আমরা লিখতে পারি কি, সরল রেখা। এরপরে ছিল যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8 আর এসটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর কত হবে। তাহলে এটার অ্যান্সার কত হবে না, এটার অ্যান্সার হবে 8 গ্রাম। পরের প্রশ্ন ছিল যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি গামা হয়, তাহলে আলফা, বিটা আর গামার মধ্যে অনুপাত কত হবে। আমরা কি জানি না, আলফা সমান লেখা হয়ে থাকে বিটা/2 আর গামা/3। তাহলে এর নিচে যদি আমরা 1 লিখি, তাহলে এদের রেশিওটা কি হওয়া উচিত, 1:2:3। তাহলে এখানে দেখো অপশন কোনটা হবে, অপশন সি হবে সঠিক উত্তর। দন্ত চিকিৎসকগণ কোন ধরনের দর্পণ ব্যবহার করে না, আমরা পড়েছি অবতল দর্পণ ব্যবহার করে। পরের প্রশ্ন ছিল যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি। কোন তরঙ্গের সবচেয়ে কম্পাঙ্ক বেশি না, গামা রশ্মির কম্পাঙ্ক সবচেয়ে বেশি। এছাড়াও গামা রশ্মির ভেদন ক্ষমতা তার জন্য বেশি। প্রদত্ত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি, কোনটাকে অ্যাম্পিয়ার বলা হবে না, ভোল্ট ওহম ইনভার্স, এটাকে বলা হয়ে থাকে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কার একক, তড়িৎ প্রবাহ মাত্রা। আর তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কি লেখা হয়ে থাকে, V/R। তাহলে ভি এর একক কি হয়, ভোল্ট। আর রোধের একক তো জানি ওহম, তাই জন্য এটা ওহমটা যখন উপরে উঠবে তখন লেখা হয়ে যাবে ভোল্ট ওহম ইনভার্স। ফিউজ তারের বৈশিষ্ট্য কি না, ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। পরের প্রশ্ন ছিল যে মৌলের পর্যায়গত ধর্ম নয় কোনটি, কোনটি নয় না, গলনাঙ্ক। পরের প্রশ্ন ছিল আধুনিক পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলো কোথায় আছে, কোন শ্রেণীতে আছে নোবেল গ্যাস না, 18 নম্বর শ্রেণীতে নোবেল গ্যাসগুলো আছে। যে যৌগের অণুতে দুটি সমযোজী দ্বিবন্ধন দেখতে পাবো, তাহলে সমযোজী দ্বিবন্ধন দেখা যাবে কার মধ্যে, C2H4, অর্থাৎ ইথিলিনের মধ্যে দেখতে পাবো। CuNO3 মানে কিউপ্রিক নাইট্রেট, এর জলীয় দ্রবণে যদি আমরা H2S গ্যাস চালনা করি, তাহলে কার পদক্ষেপ পড়বে এবং সেটি কি রঙের পড়বে না, এটার পদক্ষেপ হবে কালো রঙের পদক্ষেপ পড়ে। যেমন আগের দিন পড়েছি এবিটিএতে সিলভার নাইট্রেট অর্থাৎ সিলভার সালফাইডের পদক্ষেপ পড়ে, তাহলে এখানে কিউপ্রিক সালফাইড বা কপার সালফাইডের একটা পদক্ষেপ পড়ে যাবে। অ্যালুমিনিয়াম ধাতু প্রস্তুতিতে ক্যাথোড রূপে কি ব্যবহার করা হয় না, ক্যাথোড রূপে ব্যবহার করা হয় গ্রাফাইট। থার্মিট মিক্সচার কোনটাকে বলা হয়ে থাকে না, Fe2O3 আর Al, এটাকে বলা হয়ে থাকে থার্মিট মিক্সচার। এরপরে আছে যে ভিনিগারে উপস্থিত জৈব যৌগটির কার্যকরী মূলক গ্রুপ কি না, কার্বক্সিলিক গ্রুপ অবশ্যই। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH যেটাকে আমরা বলি, তাহলে কি গ্রুপ আছে না, কার্বক্সিলিক গ্রুপ উপস্থিত। চলে এসো পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়, তাহলে অ্যান্সার হবে আয়ন মণ্ডল। পরের প্রশ্ন আছে বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে, তাহলে প্লেন চলাচল করবে কোন স্তরে না, স্ট্র্যাটোস্ফিয়ার। বায়োগ্যাস প্ল্যান্টে কোন ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেনে পরিণত করে, তাহলে অ্যান্সার হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র কিরকম হয় না, চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র হয় মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে এদিকে ভি, এদিকে টি, আর এটা প্রেসারটা থাকে কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে ভিটি লেখচিত্র হবে মূলবিন্দুগামী সরলরেখা। পরেরটি আছে যে একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসেই মোলার আয়তন একই হয় না, একই চাপ উষ্ণতায় সব গ্যাসেই কিন্তু মোলার আয়তন একই হয়, এটা সত্য। তরলের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণের মধ্যে কি সম্পর্ক, দেখো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা রিয়েল সমান কি লেখা হয়ে থাকে না, আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ প্লাস পাত্রের যে উপাদান তার আয়তন প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ প্লাস গামা। তাহলে গামা আর সমান কি কি লেখা হয়, গামা এ প্লাস একটা গামা।
যেখানে গামা হচ্ছে পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এরপরে আছে যে তরলের কি লিখতে পারি এটা, না আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক পাত্রের উপাদানের উপর নির্ভরশীল নয়। তারপরে আছে যে আয়তাকার কাঁচ স্ল্যাবে কোন আলোক রশ্মি আপতিত হলে আপতিত রশ্মি আর নির্গত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত? অবশ্যই 0 ডিগ্রি, কারণ এখানে কি ঘটে, পার্শ্ব সরণ ঘটে। দীর্ঘ দৃষ্টি ত্রুটি করতে গেলে কি ব্যবহার করব, না উত্তল লেন্স। আর হ্রস্ব দৃষ্টি বললে অবতল লেন্স। তাহলে এখানে ব্যবহার করতে হবে আমাদের উত্তল লেন্স। রোধাঙ্কের এসআই একক কি? রোধাঙ্কের এসআই একক কি হবে, ওহম মিটার। ওহম মিটার। একটি তারকে কেটে সমান দুটো টুকরো করা হলো, তারটির উপাদানের রোধাঙ্কের কি পরিবর্তন হবে, না রোধাঙ্কের কিন্তু কোনো পরিবর্তন হবে না, রোধাঙ্কের পরিবর্তন হবে না। কোনো তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে পরপর একটি আলফা ও দুটি বিটা কণা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্কের কি পরিবর্তন হবে, না পরমাণু ক্রমাঙ্ক আমাদের একই থাকবে। কেন, না একটা আলফা কণা বেরানো মানে পরমাণু ক্রমাঙ্ক -2 কমে যাবে। তারপরে একটা বিটা কণা যখন নির্গত হবে মানে +1 বাড়লো, আরো একটা বিটা কণা যদি বাড়ে তাহলে +1। তাহলে দেখো এখানে -2 আর এখানে +1 +1 মানে +2, তাহলে কি হয়ে গেল, আগে যেখানে ছিল সেখানেই থাকলো পরমাণু ক্রমাঙ্ক। তাই জন্য আমরা বলতে পারি যে পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হবে না। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে আমরা কি ব্যবহার করব, না নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে আমরা ব্যবহার করব গ্রাফাইট। এরপরে একটি বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলানো আছে, যে গ্রুপ 17 মৌল যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তাহলে গ্রুপ 17 মৌল কার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, না ফ্লুরিনের সবচেয়ে বেশি। তাহলে এখানটা আমি 3 লিখে দিচ্ছি। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি হবে, না ম্যাগনেসিয়াম। একটি ধাতু যেটিতে অক্সাইডে কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায়, তাহলে কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায় কাকে, জিঙ্ককে। ব্রোঞ্জে কি উপস্থিত আছে, না ব্রোঞ্জে উপস্থিত আছে তামা প্লাস টিন, মানে এটা হবে অপশন 2। তারপরে আছে যে তড়িৎ পরিবহন করে অথচ তড়িৎ অবিশ্লেষ্য এমন একটি পদার্থ কি হবে, না পারদ। একটি রূপোর চামচের উপর সোনার প্রলেপ দেওয়ার জন্য তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি হবে, না সোনার প্রলেপ মানে পটাশিয়াম অরোসায়ানাইড, পটাশিয়াম অরোসায়ানাইড দিতে হবে। কি পটাশিয়াম অরোসায়ানাইড। জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে তড়িৎ পরিবহন করে এমন একটি সমযোজী যৌগ কি হবে, না জল। ডুরালুমিন সংকর ধাতু উল্লেখ করো। ডুরালুমিন কার কার, না অ্যালুমিনিয়াম থাকবে, কপার থাকবে, ম্যাগনেসিয়াম থাকবে আর ম্যাঙ্গানিজ থাকবে। অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য কোন যৌগ ব্যবহার করা হবে, না ক্যালসিয়াম অক্সাইড অথবা পোড়াচুন, মানে পোড়াচুনকেই বলা হয় ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এটাকে বলতে পারি পোড়াচুন। এরপরে আছে যে 100% ওলিয়ামকে কি বলা হয় থাকে, না 100% ওলিয়ামকে বলা হয় সালফান। সালফান 100% ওলিয়ামকে সালফান বলে। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট যৌগ যোগ করলে কোন গ্যাস নির্গত হবে, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ফল পাকাতে কোন হাইড্রোকার্বন ব্যবহার করা হয়, না ফল পাকাতে ইথিলিন অর্থাৎ C2H4 ব্যবহার করা হয়। ইথাইল অ্যালকোহলের সঙ্গে যদি সোডিয়ামের বিক্রিয়া হয় কোন গ্যাস নির্গত হবে, অবশ্যই হাইড্রোজেন গ্যাস নির্গত হবে। এখানে দেখো কটা আছে, মিথ ইথ প্রোপ, এবং এখানে ট্রিপল বন্ড আছে। ট্রিপল বন্ড থাকলে আইন বলা হয়ে থাকে, তাহলে এটা সোজা কথায় প্রোপাইন। এরপরে আছে আমাদের বিভাগ্য। ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব কি হবে, না ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব দেখো, না ওজোন স্তর ক্ষয় হলে মানুষের উপর কি প্রভাব করে, না চামড়ার ক্যান্সার হবে, মেলানোমা হতে পারে, চোখে ছানি পড়তে পারে। উদ্ভিদের উপর সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, বীজের অঙ্কুরোদ্গম বিঘ্নিত হবে। বায়ুমণ্ডলের উপর ফাইটোপ্ল্যাঙ্কটনের সালোক সংশ্লেষ প্রক্রিয়া কমে যাবে। যেসব সামুদ্রিক মাছ প্রাণী খেয়ে জীবন ধারণ করে তাদের বিনাশ ঘটবে। জলবায়ুর উপর ইউভি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠ যদি পড়ে তাহলে উষ্ণতা বেড়ে যাবে, জলাশয়ের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যাবে, জলবায়ুর পরিবর্তন ঘটবে। এই ক্ষতিকারক প্রভাবগুলো লিখতে হবে। এরপরে আছে যে -3 ডিগ্রি সি উষ্ণতায় 76 সেমি
পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন যদি 400 ঘন সেন্টিমিটার হয়, এত উষ্ণতায় 38 সেমি এজি চাপে গ্যাসের আয়তন কত হবে? কিছুই নয়, তোমাকে যা দেওয়া আছে সেগুলো লিখে নাও। যে আমাকে T1 দেওয়া আছে -3 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে চলে যাও ক্যালভিনে করতে, তাহলে -3 + 273 করে দিলে কত আসছে না 270 ক্যালভিন। চাপ আমার দেওয়া আছে P1 কত 76 সেমি। আর দেখো কি দেওয়া আছে না আমার দেওয়া আছে V1 কত না 400। সেকেন্ডে কি কি দেওয়া আছে দেখো, T2 দেওয়া আছে 267 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273 করো কত আসছে না 7 3 10, 6 7 13 পরে 14, 2 2 4 1 5, 540 ক্যালভিন। এবং আমার P2 কত দেওয়া আছে না 38 সেমি। তাহলে আমাকে কি বের করতে হবে, এখান থেকে আমাকে বের করতে হবে V2। তাহলে ফর্মুলায় ফেলে দাও যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এই ফর্মুলা দিয়ে তোমরা এখান থেকে V2টাকে বের করে নেবে, প্রত্যেকের মান বসিয়ে V2-র অ্যান্সারটা বের করে নিলেই হবে। পরেরটায় বলেছে যে 27 ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 3 লিটার, চাপ স্থির রেখে যদি উষ্ণতা 127 ডিগ্রি করা হয়, গ্যাসটির আয়তন 1 লিটার বৃদ্ধি পায়। তাহলে ওই তথ্যগুলি থেকে গ্যাসের পরম উষ্ণতার কি ধারণা পাওয়া যায়? তো তোমরা এখানে একটা রিলেশন বের করে নেবে যে T1 ধরো দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমরা যদি ক্যালভিনে কনভার্ট করি তাহলে 27 + 273 করব। তাহলে 27 + 273 করলে 7 3 10, 7 2 9 পরে 10, 2 এর পরে 3, 300 ক্যালভিন হয়। এবং আয়তন আমার কত হয় সেই উষ্ণতায় না 3 লিটার হয়। আবার চাপ স্থির রেখে মানে চার্লসের সূত্রের কথা বলা হচ্ছে অবশ্যই। তাহলে T2টা যদি আমি 127 করি, তাহলে 127 ডিগ্রি সেন্টিগ্রেড করলে কি হবে, 27 বাড়ালে 300, 4 100 বাড়ালে কত হয়ে যাবে 400 ক্যালভিন মতো হয়ে যাচ্ছে। এবার আয়তন 1 লিটার বৃদ্ধি পায়, মানে আগে যা ছিল 3 লিটার সেখান থেকে 1 লিটার বৃদ্ধি পেলে V2 কত হয়ে গেল 4 লিটার। এবার এখানের মধ্যে একটা রিলেশন তোমাকে বানাতে হবে। কি রিলেশন না V1 বাই T1 সমান V2 বাই T2, এরকম করে দেখতে হবে। তাহলে পরম উষ্ণতাটার কি পরিবর্তন হচ্ছে সেটা তোমরা এখান থেকে বের করতে পারো, যে উষ্ণতার সাথে কিভাবে উষ্ণতাটা কতটা বাড়ানো হল, মানে উষ্ণতার সাথে কি একটা রিলেশন আসছে সেটা তোমরা এই ফর্মুলা দিয়ে দেখতে হবে। তারপরে বলেছে যে চিত্রসহ লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে এবং দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? দেখো লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা ইম্পর্টেন্ট না, কোনো আলোক রশ্মি লেন্সের একতলে আপতিত, দেখো এখানে একতলে আপতিত হচ্ছে এবং প্রতিসরণের পর লেন্সের ভিতর দিয়ে প্রতিসরণ ঘটছে, বিপরীত তল থেকে যদি আপতিত রশ্মি সমান্তরালে দেখো নির্গত হচ্ছে, তখন কি হয়, এই যে লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় এই যে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এই যে বিন্দুটা ছেদ করে সেই বিন্দুটাই হয়ে গেল লেন্সের আলোক কেন্দ্র। তার মানে চিত্রানুযায়ী কি ও বিন্দুটাকে আমরা কি বলতে পারি আলোক কেন্দ্র। তাই জন্য লেখা আছে যে আপতিত রশ্মি এবি নির্গত রশ্মি সিডি কি হয়ে গেল পরস্পর সমান্তরাল, এবং প্রতিষ্ঠিত রশ্মি বিসি লেন্সের প্রধান অক্ষকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুটি হলো লেন্সের আলোক কেন্দ্র। এর সাথে ছিল যে দিনের বেলা আকাশকে কেন নীল দেখায় না, বায়ুমণ্ডলে যে সমস্ত ধূলিকণাগুলো ভেসে বেড়াচ্ছে তারা কি করছে সূর্যের আলোককে বিক্ষিপ্ত করে দিচ্ছে, অর্থাৎ বিক্ষেপণ ঘটাচ্ছে। এই বিক্ষেপণের জন্য আকাশকে আমরা নীল দেখতে পাচ্ছি, যেহেতু বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কি হয় র্যালের যে সূত্র না চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ সূর্যালোকে বেগুনি আর নীল বর্ণের আলোক রশ্মি লাল বর্ণের রশ্মির তুলনায় বেশি বিক্ষিপ্ত হবে, কারণ ওদের তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে বিক্ষেপণটা কি হবে বেশি হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাই আমাদের চোখে বেগুনি অপেক্ষা নীল বর্ণের আলো প্রতি বেশি সংবেদনশীল। এর পরের প্রশ্ন আছে যে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম বিবৃত করো। তাহলে ওই যে পড়বে তোমরা বইতেই আছে যে বাম হস্তের মধ্যমা তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠ পরস্পরের সমকোণে রেখে যদি আমরা প্রসারিত করি, তাহলে তর্জনী কিসের অভিমুখ নির্দেশ করে বা বৃদ্ধাঙ্গুষ্ঠ কিসের অভিমুখ নির্দেশ করে, মধ্যমা কিসের, তাহলে পেয়ে যাবে। এবার বলেছে সোডিয়াম ক্লোরাইডের NaCl হিসেবে প্রকাশ করা হয় কেন, হয় না কেন? দেখো না সোডিয়াম NaCl একটি আয়নীয় যৌগ বা আয়নীয় কেলাস, এখানে প্রতিটি Na+ আয়ন ন্যূনতম দূরত্বে অবস্থিত কি হয় 6টি Na+ আয়ন 6টি Cl- দ্বারা পরিবেষ্টিত থাকে, আবার প্রতিটি Cl- আয়ন কি হয় 6টি Na+ দ্বারা পরিবেষ্টিত থাকে, ফলে এদের মধ্যে একটা আয়নীয় বন্ধনী বর্তমান, তাই সোডিয়াম ক্লোরাইডকে NaCl হিসেবে প্রকাশ করা যায়। ওর সাথে একটা প্রশ্ন ছিল যে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন বেশি হয়,
না, এই দেখো আমরা তো জানি যে আয়নীয় যৌগের মানে অণুর কোনো অস্তিত্ব নেই, স্বতন্ত্র অণুর কোনো অস্তিত্ব থাকে না। এই ক্ষেত্রে এদের ক্যালাস গঠনে প্রতিটি ক্যাটায়নে যে নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা একটা কি পরিবেষ্টিত থাকে বা তীব্র তড়িৎ আকর্ষণ বলে আবদ্ধ থাকে। এর ফলে কি হয়, এই আকর্ষণ বল থেকে ওদের পরস্পরকে মানে আলাদা করা বা ছিন্ন করতে গেলে আমাদের প্রচুর পরিমাণ তাপ শক্তির প্রয়োজন। তাই আয়নীয় যৌগের কি হয়েছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা বেশি হয়। তাহলে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটা বই থেকে পড়ে নেবে। আর সোডিয়াম ক্লোরাইড এটা তো বলা হলো। CO2 লুইস ডট গঠনটা দেখে নাও। CO2 লুইস ডট গঠন কিরকম হয়, কিছুই নয়। দেখো অক্সিজেনের আমরা কি জানি, অক্সিজেনের কথা হয় 8O16 লেখা হয় তো, 8O16। তাহলে পারমাণবিক সংখ্যা কত, 8টা। তাহলে আমরা জানি যে কে কক্ষ দুটো খেয়ে নিবে আর বাকি 6টা বাইরের কক্ষে পড়ে থাকবে। তাহলে দেখো 2 6 লেখা আছে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এ চাইছে আমার দুটো ঘর যদি পূর্ণ হয় তাহলে একটু শান্তি পাবো বা সুস্থিত হবো। এরও দেখো কার্বনের দেখো কি লেখা হয় থাকে 6C12, মানে কি কে কক্ষ দুটো খেয়ে নিল আর 4টা পড়ে থাকে। তাহলে এই যে 4টা ইলেকট্রন বহিস্থ কক্ষে বা যোজ্যতা কক্ষে। তাহলে এইরকম ভাবে কি হচ্ছে, এরা পরস্পর শেয়ারিং ইজ কেয়ারিং করতে চায়। তাহলে পরস্পরের সাথে শেয়ারিং করলে কি হয়ে যাবে, তাদের নিজেদেরকে সুস্থিত বলে মনে হবে। যার জটা ঘাটতি সে তার কাছ থেকে ব্যবহার করে ইউজ করবে। তাহলে দেখো এরা প্রত্যেকেই, দেখো এর কিন্তু 2 6 ছিল, দেখো এখন 2 8 করে নিল। এখানে দেখো এ 2 4 ছিল, সে তারও 2 8 হচ্ছে। আবার এরও দেখো 2 6 ছিল 2 8, মানে প্রত্যেকে প্রত্যেকেরটা ব্যবহার করছে। এবার আমরা কি জানি, এক একটা ইলেকট্রন জোড়া মানে এক একটা বন্ধন, মানে এদের মধ্যে দ্বিবন্ধন গঠিত হচ্ছে। এই দেখো সমযোজী দ্বিবন্ধন গঠিত হচ্ছে। আর যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে কি বলে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে এই গেল CO2 লুইস ডট গঠন। এরপরে আছে যে কিভাবে H2S গ্যাসকে, এটা আগের দিন করিয়েছি, আগের প্রথম স্কুল যেটা, যদি ভিডিওটা না দেখে থাকো তোমরা ওখানে গিয়ে দেখতে পাবে। H2S এর যে বিজারণ ধর্মী যে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, ওখানে গিয়ে দেখে নিবে একটু। নাইট্রোলিয়াম জিনিসটা কি, না নাইট্রোলিয়াম হচ্ছে, দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, নাইট্রোলিয়াম। না নাইট্রোলিয়াম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের ধূসর বা কালো মিশ্রণকে আমরা নাইট্রোলিয়াম বলে থাকি। না 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে যদি আমরা নাইট্রোজেন গ্যাস চালনা করি তাহলে নাইট্রোলিয়াম উৎপন্ন হবে। দেখো ক্যালসিয়াম কার্বাইড CaC2+N2CnCn+C, তাহলে এটা কি হিসেবে ব্যবহৃত হয়, না সার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এটা গেল। এর পরের প্রশ্ন বলেছে আমাদের যে সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। আবার বলেছে একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের নাম গঠন সংকেত দেখাও, তাদের ধর্ম আলাদা। পিভিসি টেফলনের মনোমার, পিভিসির মনোমার কি হবে, ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। টেফলনের মনোমার কি হবে, টেট্রাফ্লুরো ইথিলিন, পড়েছি সবাই, টেট্রাফ্লুরো ইথিলিন। একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগ আগের দিন আমরা করেছি, ওখানে দেখে নিতে পারো যে একটা হয়েছিল ইথানল, একটা হয়েছিল ডাইমিথাইল ইথার। আশা করি মনে পড়ছে তোমাদের, তো আগের ভিডিওটা যদি দেখে নিতে পারো, প্রথম স্কুল যেটা ছিল সীতাকুণ্ড স্কুলটা দেখলে বুঝতে পারো। সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, কিভাবে ব্যাখ্যা করব, দেখো কি লিখবে, না খনিজ পদার্থ হলো প্রকৃতিজাত অজৈব ধাতব যৌগসমূহ যা বিভিন্ন অশুদ্ধির সাথে অবশ্যই মিশ্রিত আছে, ভূগর্ভে বা ভূপৃষ্ঠে অবস্থান করে। এই ধাতব যৌগগুলির মধ্যে শুধুমাত্র যেগুলি থেকে সুলভে সহজ উপায়ে ধাতু নিষ্কাশন করা যাবে সেগুলিই হবে আকরিক। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে সমস্ত খনিজ পদার্থ আকরিক নয়, কিন্তু সব আকরিক খনিজ পদার্থ। যেমন হেমাটাইটের কার আকরিক, আমরা জানি আয়রন। এর থেকে সহজ উপায় কম খরচে উচ্চমানের কিন্তু লোহা আমরা পেতে পারি, তাই হিমাটাইট আয়রনের আকরিক। অন্যদিকে আবার আয়রন পাইরাইটিস যেটা আছে সেখান থেকেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে আয়রন পেতে পারি, কিন্তু এখানে কিন্তু অনেক বেশি খরচা পড়ে যাবে এবং সহজে বা কম খরচে পাওয়া সম্ভব না। তাই আয়রন পাইরাইটিস কিন্তু আকরিক অম্ল, অর্থাৎ যেখান থেকে আমরা সহজে নিষ্কাশিত করতে পারবো সেটা হয়ে যাবে আমার আকরিক। তো এখানে সব প্রশ্নগুলো আলোচনা হলো। এরপরে বিভাগ ঘতে বলেছে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি প্রতিষ্ঠা করো, লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান কত হবে, তো দেখে নাও। দেখো পিভি সমান এনআরটি করতে গেলে কি করতে হবে, না আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র অনুযায়ী কি, আদর্শ গ্যাসের চাপ পি, আয়তন ভি এবং পরম উষ্ণতা টি, মোল সংখ্যা যদি এন হয় তাহলে বয়েলের সূত্র অনুসারে ভি প্রপোর্শনাল টু 1/p, অর্থাৎ চাপের সাথে আয়তনের একটা ব্যস্ত সম্পর্ক। পরিষ্কার কথা।
চার্লস কি বলে দিয়েছিল না, স্থির চাপে কি হয়, আয়তন পরম উষ্ণতার সাথে সমানুপাতিক, এটা একটা সূত্র আছে, ভি প্রপোর্শনাল টু টি, একটু আগে গ্রাফ করলাম। অ্যাভোগাড্রো কি বলেছিল না, মোল সংখ্যার সাথে সমান আয়তন, তাহলে ভি প্রপোর্শনাল টু, এবার তিনটাকে একসাথে জুড়ে দাও, তাহলে কি করতে পারি, ভি প্রপোর্শনাল টু এনটি বাই পি। এবার এটাকে সমান করার জন্য জৈবিক ভেদের নিয়ম অনুযায়ী এটাকে একটা ধ্রুবক দিতে হবে কে। এবার পরীক্ষালব্ধ ফল থেকে জানা যায় যে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই ধ্রুবক কে এর মান কিন্তু সমান। 1 মোল পরিমাণ গ্যাসের ক্ষেত্রে সমানুপাতিক ধ্রুবক কে আর দ্বারা প্রতিস্থাপন করা হয়, অর্থাৎ কে এর জায়গায় এখন আমি লিখবো ওই ধ্রুবকটা আর। তাহলে কি হয়ে যাচ্ছে, এই পিটা যদি কোনাকুনি এখানে চলে যায় তাহলে পিবি সমান কি পাচ্ছি, এনআরটি। এবার আমাকে জিজ্ঞেস করেছে আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে কত হবে, না আর এর মান লিটার অ্যাটমসফিয়ার হবে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স। ব্যাস, এটার সাথে আরো কিছু অঙ্ক ছিল, তো সেই অঙ্কগুলো দেখে নাও। না, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড আমার প্রয়োজন। দেখো এফইএস প্লাস H2SO4 এর বিক্রিয়া ঘটালে তাহলে উৎপন্ন হয়ে গেল কি, এই হাইড্রোজেনটা এর সাথে যুক্ত H2S আর H2SO4। এবার এদের আণবিক ভরটা বের করে নাও, তাহলে এফির দেওয়া আছে 56 আর সালফারের 32, মানে এটা হয়ে যাচ্ছে আমার 88 গ্রাম মতো। আর এর ক্ষেত্রে দেখো 1 × 2 প্লাস হচ্ছে 32 দেওয়া আছে সালফারের, মানে হচ্ছে 34 গ্রাম মতো। অর্থাৎ 34 গ্রাম যে হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে আমার কতটা ফেরাস সালফাইড লাগছে, 88। তো আমাকে প্রশ্ন বলেছে 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কতটা ফেরাস সালফাইড, ঐকিক নিয়ম, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, 4.4। অথবা আরো একটা অঙ্ক ছিল যে 2.3 গ্রাম ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সাথে যদি সম্পূর্ণভাবে আমরা বিক্রিয়া ঘটাই তাহলে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। দেখো সোডিয়ামের সাথে জলের বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড হয় আর হাইড্রোজেন গ্যাস, তাহলে এরও আণবিক ভর 46 গ্রাম, আর এখানটা করলে 80 গ্রাম মতো হচ্ছে। তাহলে অর্থাৎ 46 গ্রাম ধাতব সোডিয়াম উৎপন্ন করতে কতটা এনএইচ লাগে, 80 গ্রাম। তাহলে 2.3 গ্রাম যেটা আমাকে কোশ্চেনে বলা হচ্ছে করতে কত লাগবে, 4 গ্রাম, একই রকম ভাবে। আবার 46 গ্রাম ধাতব সোডিয়াম দ্বারা উৎপন্ন হাইড্রোজেনের আয়তন কত, 22.4 লিটার, তাহলে 2.3 গ্রাম হলে কত আয়তন হবে, 1.1। তো এটাই আমাদের জিজ্ঞেস করেছিল। দেখে নাও, আমরা কিন্তু এখানে 4.1 4.2 কিন্তু আলোচনা করে নিলাম। 4.3 ছিল যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাপীয় রোধ, এসআইতে তাপীয় রোধের এককটা লিখতে বলেছিল। তাহলে দেখে নাও কি হবে অ্যান্সার। দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জিনিসটা কি, আমরা তো জানি দৈর্ঘ্য প্রসারণ আলফা দিয়ে প্রকাশ করা হয়। না, কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যের যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটবে, মানে আমি উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে পারি বা একক বাড়ালে আমার দৈর্ঘ্যের যে পরিমাণ বৃদ্ধি ঘটবে সেটাই হয়ে যাবে রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ, একে আলফা দ্বারা প্রকাশ করা হয়। এরপরে ছিল তাপীয় রোধ জিনিসটা কি, দেখো তাপীয় রোধ জিনিসটা কি, না পরিবাহীর মধ্য দিয়ে তাপ পরিবহনের যে বাধা, রোধ মানে কি বাধা, তাহলে পরিবাহীর মধ্য দিয়ে তাপ পরিবহনের বাধার পরিমাণকেই তাপীয় রোধ বলা হয়। তো এখানে তাপীয় রোধ মানে কি, পরিবাহীর বেধ বা দৈর্ঘ্য বাই লেখা হয় তাপ পরিবাহিতা গুণিত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাপীয় রোধের একক দেখে নাও, তাপীয় রোধের একক কি লেখা হয়, না ওয়াট ইনভার্স ক্যালভিন, এরকম ভাবে লেখা হয় থাকে। পরের প্রশ্ন কি ছিল দেখো, তাহলে তাপীয় রোধের একক সংজ্ঞা দেখলে। এরপর দেখো একটি উত্তল দর্পণ থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখা হলে দর্পণ থেকে 10 সেমি দূরে তার প্রতিবিম্ব পাওয়া গেল, তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে, প্রতিবিম্বের দূরত্ব কত, 10 সেমি, বস্তুর দূরত্ব কত, 20 সেমি, তাহলে রৈখিক বিবর্ধন এম সমান কি লেখা হয়, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। অর্থাৎ এখান থেকে আমি পাচ্ছি কত, হাফ, হাফ মানে কত, 0.5, যেটা কি <1। তাহলে যদি একের চেয়ে ছোট হয়, একের চেয়ে ছোট হলে প্রতিবিম্বের আকার কি রকম হবে, না <1 যদি হয় রৈখিক বিবর্ধন, তাহলে সেটা হবে প্রতিবিম্বের আকার হবে ছোট। আর কি রকম হবে, সদ হবে, আর হবে অবশীর্ষ। এরপরে বলেছে কাঁচের পরম প্রতিসরাঙ্ক 3/2, জলের পরম প্রতিসরাঙ্ক 4/3। কাঁচের মধ্যে আলোর বেগ দেওয়া আছে, জলের মধ্যে আলোর বেগ চেয়েছে। তো দেখো আমার জলের পরম প্রতিসরাঙ্ক মানে কি, মিউ ওয়াটার দেওয়া আছে কত, 4/3। আমাকে জিজ্ঞেস করেছে কি, আমাকে জিজ্ঞেস করেছে জলের মধ্যে আলোর বেগ মানে ভি ওয়াটার জিজ্ঞেস করেছে। তাহলে আমরা পরম প্রতিসরাঙ্ক মানে কি জানি,
তাহলে জলের পরম প্রতিসরাঙ্ক মানে কি লিখতে পারি, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই যে মাধ্যম আছে সেইখানে আলোর বেগ, মানে এটা আমি কি বলতে পারি, ভি ওয়াটার বলতে পারি। তাহলে ভি ওয়াটার সমান, এবার মিউ ওয়াটারের মান তো আমার দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি না যে ভি ওয়াটার সমান সি বাই মিউ ওয়াটার। এবার শূন্য মাধ্যমে আলোর বেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার এখানে আমার চলে আসছে কত, মিউ ওয়াটারের মান দেওয়া আছে 4/3। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে 3টা উপরে যাবে, 9 হবে, 9কে 4 দিয়ে ভাগ করলে এটা আসছে ওই রকম 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড মতো আসবে। উত্তর লেন্সকে কিভাবে সৎ অবশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখচিত্রের সাহায্যে দেখাতে হবে। তাহলে উত্তর লেন্সের সাহায্যে সৎ অবশীর্ষ বিবর্ধিত, তাহলে দেখো কিভাবে বের করবে উত্তর লেন্সের সাহায্যে সৎ অবশীর্ষ এবং দেখো অসৎ আর সমশীর্ষ প্রতিবিম্বের ক্ষেত্রে এম ধনাত্মক, সৎ আর অবশীর্ষ প্রতিবিম্বের ক্ষেত্রে এম ঋণাত্মক, অর্থাৎ এম গ্রেটার দেন 1 হলে প্রতিবিম্ব বিবর্ধিত হয়, লেস দেন 1 হলে আকারে ছোট হয়, এটা মনে রাখবে। তাহলে দেখো প্রতিবিম্বটা কিভাবে তৈরি হবে না, বস্তু দূরত্ব যদি এফ আর 2f এর মাঝে থাকে, দেখতেই পাচ্ছ বস্তু কোথায় কোথায় আছে না 2f আর f এদের মাঝখানে, তখন কি হয়ে যাবে না লেন্সের বিপরীত পাশে 2f এর চেয়ে বেশি দূরত্বে গঠিত হবে কি প্রতিবিম্ব, অর্থাৎ সেই প্রতিবিম্বটি হবে সৎ, এটা f এটা 2f, তাহলে এর থেকে বেশি দূরত্ব তৈরি হয়েছে এবং সেটি দেখো উল্টানো তৈরি হয়েছে, এদিকে পি কিউ ছিল এদিকে কিউ ড্যাশ পি ড্যাশ, তাহলে সৎ অবশীর্ষ বস্তুর চেয়ে বড় বিবর্ধিত কখন হবে, তাহলে কন্ডিশন কি না আমার কন্ডিশন হচ্ছে এফ আর 2f এর মাঝে যদি থাকে তাহলে গ্রেটার দেন 2f আমার তৈরি হবে। সিনেমা দেখানোর কাজে প্রজেক্টরে এইসব জায়গায় এটি ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখো পরের প্রশ্ন কি আছে, তাহলে 4.4 আমাদের হয়ে গেছে, এরপরে 4.5ও হয়ে গেছে। একটি বালচক্রের ঘূর্ণনে কি পরিবর্তন, দেখো তড়িৎ প্রবাহের দিক উল্টে দিলে ঘূর্ণন বিপরীত হয়ে যাবে, ঘূর্ণন বিপরীত হয়ে যাবে, প্রবাহ উল্টাও ঘূর্ণন বিপরীত হবে। এসি প্রবাহ করলে কি হবে, এটা ডিসিতে চলে বন্ধ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে, তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে। সিম্পল। একটি তারের রোধ 5 ওহম, একে টেনে 20% বৃদ্ধি করা হলো, আয়তন অপরিবর্তিত রেখে নতুন তারটির রোধ কত হবে, কিভাবে ক্যালকুলেশন করবে, দেখো না আমরা জানি প্রাথমিক রোধ কত দেওয়া আছে 5 ওহম, আর এর মান দেওয়া আছে কত 5 ওহম, আবার আর সমান আমরা জানি রো ইন্টু এল বাই এ, এল মানে কি দৈর্ঘ্য, এ মানে কি প্রস্থচ্ছেদ, আর রো মানে তো রোধাঙ্ক জানো, তাহলে এখানে আমার দেওয়া আছে আর এর মান কত 5, তার মানে কি বলতে পারি রো এল বাই এর মান দেওয়া আছে। এরপর আমি কি হলো আয়তন অপরিবর্তিত আছে সে থাকুক, আমি দৈর্ঘ্য 20% কি করলাম বৃদ্ধি, তার মানে এখন যে দৈর্ঘ্যটা সেটা এল ড্যাশ বলছি কত হবে, আগের দৈর্ঘ্য যা ছিল তাতে 20% বাড়িয়েছি, মানে 120/100 করো, তাহলে একটা শূন্য ক্যান্সেল, মানে এখন যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 12L/10 হলো। এবার আয়তন অপরিবর্তিত আছে, মানে আগে যা ছিল তাই আছে, তাহলে আয়তনকে সমান কি লেখা হতে পারে না আমি লিখতে পারি কি ক্ষেত্রফল গুণিত দৈর্ঘ্য, মানে প্রস্থচ্ছেদ গুণিত দৈর্ঘ্য করলেই তো আমার আয়তন পাচ্ছি, তাহলে এ ড্যাশ এখনের যে আয়তন সমান আগের যে আয়তন সমান অপরিবর্তিত বলেছি, তাহলে এ ড্যাশ সমান কি লিখতে পারি এ এল বাই আমি লিখতে পারি এল ড্যাশ। এবার দেখো এ এল ইন্টু এল ড্যাশের মান কত পেয়েছি 12L/10, তাহলে এটা নিচে আছে মানে আমি লিখতে পারি 10/12L, তাহলে এল এল ক্যান্সেল, তাহলে কত হচ্ছে 10A/12, এই ড্যাশের মান পেলাম। এরপর এখন পরিবর্তিত রোধ কত হবে, আমি ধরছি এখন রোধ হয়ে গেছে তারটার আর ড্যাশ, আর ড্যাশ সমান কি লিখবো রো ইন্টু এল ড্যাশ বাই এ ড্যাশ, তাহলে এখানে রো ইন্টু এল ড্যাশের মান কত পেয়েছি এটা বসিয়ে দাও না 12L/10 ইন্টু এ ড্যাশের মান কত পেয়েছি দেখো 12/10 লিখি উল্টে, এবার একটু ক্যালকুলেশন করতে হবে, তাহলে দেখো রো এল বাই এ, এ দেখো রো এল বাই এ এটাকে আলাদা করে নিচ্ছি, আর এদিকে হচ্ছে 12 × 12 144, আর নিচে 10 × 10 কত 100, তাহলে রো এল বাই এ মানে কি দেখো রো এল বাই এ মানে 5, তাহলে 5 × 144/100 মানে 5 20 100, আর 2 দিয়ে কাটো 2 10 20, 2 7 14 2 2 4, মানে আমি বলতে পারি 7.2
টু ওহম। তাহলে এখন যে রোধটা হবে কত হয়ে যাবে না 7.2 ওহম। তাহলে বর্তমানে যে রোধটা হয়ে যাবে 7.2 ওহম করে নেবে। পাশের চিত্রে দেখো দেওয়া আছে আয়ের মান নির্ণয় করতে বলছে গোটা সার্কিটে। দেখো এখানে দেখো প্রত্যেকের মাথা একদিকে আর পা একদিকে যোগ আছে, মানে কি সেটা সমান্তরাল সময়। দেখো সবার পা গুলো একদিকে আর মাথাগুলো একদিকে, মানে কি সমান্তরাল। তার মানে সমান্তরাল সমবায়ের সূত্র কি 6 × 4 R1 R2/R1 + R2, মানে 6 + 4 6 × 4 = 24 বাই 6 × 4 কত 10, মানে 2.4 ওহম। আর এদিকে আমার আছে আবার 1.6 ওহম। কিভাবে আছে না সিরিজে আছে এর সাথে। তাহলে 2.4 প্লাস 1.6 কত হয় হিসাব করো না, 6 × 4 = 10, 2 × 3 = 4, 4 ওহম। তাহলে গোটা সার্কিটটার রেজিস্ট্যান্স আমার কত 4 ওহম, ভোল্টেজ কত 5। তাহলে আমার আই চেয়েছে, আই সমান কি হবে V/R, সিম্পল। আর তাহলে ভি এর মান কত 5 ভোল্ট, আর এদিকে আমার 4 ওহম, তাহলে 5/4। এবার এটাকে একটু কাটাকাটি করে কত কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার বের করে নিলেই হবে। আমাকে জিজ্ঞেস করেছে তেজস্ক্রিয়তা কাকে বলে, দুটি ব্যবহার লিখো। কোন তেজস্ক্রিয় পরমাণু থেকে একটা আলফা কণা নির্গত হলে অপত্য পরমাণুর পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা। দেখো আলফা কণা যদি বেরিয়ে যায় পারমাণবিক সংখ্যা 2 কমবে আর ভর সংখ্যা আমার 4 কমবে। এটা লিখলাম হলো। তেজস্ক্রিয় পরমাণু থেকে কোন তেজস্ক্রিয় রশ্মি পারমাণবিক সংখ্যা অপরিত, অবশ্যই গামা। তাহলে কি রশ্মি নির্গত হলে না গামা রশ্মি, কারণ বিটা যদি নির্গত হতো 1 আমার বেড়ে যেত পারমাণবিক ক্রমাঙ্ক, ভর সংখ্যা অপরিবর্তিত। এরপরে তাহলে আমাকে তেজস্ক্রিয়তা কাকে বলে, দুটি ব্যবহার। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, আবার এদের একটা লিখতে হবে, মানে তড়িৎ ঋণাত্মকতার যে ক্রম। তাহলে সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা আমরা কি জানি ফ্লুরিন, তারপরে ক্লোরিন হয়, তারপর ব্রোমিন আর আয়োডিন। তাহলে বলেছে ক্রম হ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা, তাহলে সবচেয়ে বেশি ফ্লুরিন, কার চেয়ে বেশি ক্লোরিনের চেয়ে। ফ্লুরিন ক্লোরিন, তারপরে বি আছে। এটা তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে আমাকে দেখতে হবে, এবং পর্যায় ও শ্রেণীর কিভাবে পরিবর্তিত হয় এগুলো দেখতে হবে। চলো দেখো তেজস্ক্রিয়তা কাকে বলে না, যে ধর্মের জন্য ইউরেনিয়াম ও এই জাতীয় ভারী মৌলের পরমাণু সব রকম বাহ্যিক প্রভাবকে অগ্রাহ্য করে স্বতঃস্ফূর্তভাবে অবিরাম শক্তিশালী অদৃশ্য রশ্মি বিকিরণ করে, যা ফটোগ্রাফিক প্লেটকে প্রভাবিত করে এবং নতুন মৌলের পরমাণুতে পরিণত হয়, তাকে তেজস্ক্রিয়তা বলে। ব্যবহার কি না, রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল নির্ধারণে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে লিউকোমিয়া প্রভৃতি রোগের চিকিৎসায়, তড়িৎ শক্তি উৎপাদনে, নিউক্লিয় চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, পৃথিবীর বয়স নির্ণয়, রেডিও কার্বন প্রভৃতি ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় তেজস্ক্রিয়। এরপরে ছিল তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি বা ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা কি না, কোনো স্থায়ী অণুর মধ্যে রাসায়নিক বন্ধন দ্বারা আবদ্ধ থাকা অবস্থায় কোনো মৌলের পরমাণু বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়টাকে বা যুগলটাকে নিজের দিকে আকর্ষণ করার যে প্রবণতা, তাকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। কি হয় না, পরমাণুর আকার যত ছোট হবে ইলেকট্রন জোড়ের প্রতি আকর্ষণ তত বেশি হবে। এবার এখানে তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বরাবর কি হয় না, যে কোনো পর্যায়ে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, দেখো তড়িৎ ঋণাত্মকতা কি হচ্ছে ক্রমশ কিন্তু বাড়ছে। নিউক্লিয়াসের ধনাত্মক আধান ক্রমশ বৃদ্ধি পায় এবং পরমাণু ক্রমশ হ্রাস পায়। এই দুইয়ের মিলিত প্রভাবের জন্য ইলেকট্রন জোড়ের প্রতি আকর্ষণ কিন্তু বৃদ্ধি পায়, তাই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা দেখো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বাম দিক থেকে ডান দিকে গেলে। শ্রেণী বরাবর যখন উপর থেকে নিচে যাব তখন কি হবে, পরমাণুর ব্যাসার্ধ বাড়তে থাকবে, ফলে বাইরের কক্ষের ইলেকট্রনের থেকে নিউক্লিয়াসের যে ডিস্টেন্সটা সেটা বাড়বে, আকর্ষণ কমবে, তাই তড়িৎ ঋণাত্মকতা কিন্তু তখন কমছে। এরপরের প্রশ্ন ছিল যে খাদ্যধাতুর সাথে হ্যালোজেন বা হাইড্রোজেনের কি সাদৃশ্য, না খাদ্যধাতুগুলির মতো হাইড্রোজেনের যোজ্যতা 1 হয়, হাইড্রোজেন খাদ্যধাতুগুলির মতো তড়িৎ ধনাত্মক হয়, হাইড্রোজেন অধাতুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে H+ আয়ন উৎপন্ন করে, খাদ্যধাতুগুলোর মতো হাইড্রোজেন সুস্থিত অক্সাইড গঠন করে, হ্যালোজেনগুলোর মতো হাইড্রোজেন দ্বিপরমাণুক হয়, ফ্লুরিন আর ক্লোরিনের মতো হাইড্রোজেন গ্যাস আবার অধাতু। হ্যালোজেন মৌলগুলি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যেমন হ্যালাইড গঠন করে, হাইড্রোজেন ধাতুর সঙ্গে যুক্ত হয়ে হাইড্রাইড গঠন করে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যানোড ক্যাথোড এগুলো জিজ্ঞেস করেছিল না, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্যাথোড আর অ্যানোড হিসেবে গ্রাফাইটের দণ্ড। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে 60% ক্রায়োলাইট, AlF3 3NF, 20% ফ্লুওস্পার এবং 20% বিশুদ্ধ অ্যালুমিনিয়াম গলিত মিশ্রণ ব্যবহার করা হয়। বিক্রিয়াটা কি, Al2O3টা ভাঙবে 2Al3+ 3O2-, 2Al3+ কি হবে 3 দুগুণে 6টা ইলেকট্রন গ্রহণ করে 2Al, এবং 3O2- 3 দুগুণে 6টা করে -6টা ইলেকট্রন ত্যাগ করে 3O, আর 3O আর 3O যোগ হলে 3O2 উৎপন্ন হবে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট। কি হবে না, প্রথম কি করতে হবে তোমাকে SO2 উৎপাদন করতে হবে।
না সালফারের সাথে বায়ুর দহনে SO2 উৎপন্ন হলো। দ্বিতীয় ধাপে কি হবে, SO2টা প্ল্যাটিনাম চূর্ণ, অ্যাজবেস্টাস, ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের উপস্থিতিতে 450 তাপমাত্রায় সালফার ট্রাই অক্সাইড SO3 তে পরিণত হবে 2SO2 + O2 2SO3। তৃতীয় ধাপে কি হবে, ওই SO3টা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে এবং ওলিয়ামে পরিণত হয়ে যাবে। এবার এই ওলিয়ামটা নাও, জলে মিশিয়ে দাও, হয়ে গেল কি, জলের সাথে বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড। নেসলার দ্রবণ জিনিসটা কি না, ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড, মার্কিউরিক যে আয়োডাইড তার দ্রবণকে কিন্তু নেসলার দ্রবণ বলে। ইথাইল অ্যালকোহলের সাথে গাঢ় H2SO4 উপস্থিতিতে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন, দেখো গাঢ় H2SO4 উপস্থিতিতে অ্যাসিটিক অ্যাসিডকে ইথানলের সঙ্গে যদি উত্তপ্ত করা ইথাইল অ্যাসিটেট নামক সুমিষ্ট গন্ধযুক্ত তরল পদার্থ ইথাইল অ্যাসিটেট বা এস্টার উৎপন্ন হয়। এস্টারিফিকেশন বিক্রিয়াও বলা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। CH3COOH তার সাথে হচ্ছে C2H5OH বিক্রিয়া, CH3COO C2H5 আর জল উৎপন্ন হয়। তাহলে দেখে নাও কি কি কোশ্চেন আমরা করলাম আর কি কি আর বাকি আছে, একটু দেখে নেওয়া যাক। দেখো হাইড্রোজেনের সাথে সাদৃশ্য আমরা করে নিয়েছি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের একটু আগে করলাম, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক আমাদের হয়ে গেছে। এবার দেখো এখানে বলেছে যে কিভাবে HC⋯CH থেকে Br2CH কি কিছু করতে হবে না, জাস্ট +2Br2 দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। পিভিসির একটা ব্যবহার অবশ্যই কি হবে, ইলেকট্রিক তারের আবরণ নেই, ইলেকট্রিক তারের আবরণ তৈরিতে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি ইথানল করে নিয়েছি। আর পাওয়ার অ্যালকোহল ইথাইল অ্যালকোহলের সাথে সামান্য কি মিশালে হয়, এটা বইতে পেয়ে যাবে পাওয়ার অ্যালকোহল জিনিসটা, তাও বলে দিচ্ছি দাঁড়াও। এটা হচ্ছে সামান্য পেট্রোল থাকবে, আচ্ছা এটা লিখে নাও, ইথানল বা ইথাইল অ্যালকোহল প্লাস পেট্রোল দিলেই তৈরি হয়ে যাবে কি আমাদের পাওয়ার অ্যালকোহল। নেসলার বিকারক বলে দিছি, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড যেটা, সেই মিশ্রণটাকে বলা হয়। তাহলে এই ছিল আমাদের 2 নম্বর স্কুলের সম্পূর্ণ সলিউশন। এগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো, পরের দিন আবার 3 নম্বর স্কুল নিয়ে আমরা আলোচনা করব।